সাধারণত আমি ক্রিকেটের মাঠের ভেতরকার ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে ইন্টারেস্টেড। তবে এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেট যে জায়গাটায় আছে, এক প্রকার এই যে ঘর ছাড়া একটা অবস্থা আমাদের। ঘর ছাড়া অবস্থাটা কিরকম? খুব কুইকলি কিন্তু এসকেলেট করে গিয়েছে। গতকালই আমরা খবর পাচ্ছিলাম বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ভেতরে একটা টালমাটাল সিচুয়েশন রয়েছে। বোর্ড প্রেসিডেন্ট এবং বাদবাকি ডিরেক্টরদের মধ্যে একটা অন্যরকম কোল্ড ওয়ার চলছে, এবং সেই সাথে বাংলাদেশের গভর্নমেন্টেরও কোনো হস্তক্ষেপ রয়েছে কিনা সেটা নিয়েও কিন্তু খানিকটা আলোচনা চলছিল। তো সবকিছু মিলিয়ে আজকে শুক্রবার সকালবেলার যেই ঘটনা বা খবর সেটা হচ্ছে, ফারুক আহমেদের বিরুদ্ধে একটা নথি দাঁড় করিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান 9 জন ডিরেক্টরের মধ্যে 8 জনই তার বিরুদ্ধেই কিন্তু কথাগুলো লিখেছেন এবং বলেছেন যে তারা ফারুক আহমেদকে অ্যাজ এ প্রেসিডেন্ট আসলে চাইছেন না এই মুহূর্তে, এবং তিনি প্রেসিডেন্ট হিসেবে থাকাতে বিসিবির স্বাভাবিক যে কার্যক্রম সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে ব্যাহত হচ্ছে, এবং তারা একটা নো কনফিডেন্সের ভোটই দিয়েছেন বলা চলে। সো এভরিথিং যা ঘটনা ঘটছে অন্তত কাগজে কলমে, সেটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরকারই একটা ঘটনা। এই কথাটা কেন বলছি তার কারণটা হচ্ছে, আমরা কিন্তু অ্যাজ ফ্যান্স যারা রয়েছি, যারা বাংলাদেশের ক্রিকেটের সমর্থক ও বাংলাদেশের ক্রিকেটের খোঁজ খবর নিচ্ছি, তাদের জন্য সবচেয়ে বড় কনসার্নের জায়গা কোনটা আসলে? হ্যাঁ, অবভিয়াসলি মাঠের খেলায় ভালো করতে হবে বাংলাদেশকে, সেটা একটা বিষয় আছেই। তবে মাঠের খেলায় ভালো করতে হলে বা মাঠে খেলতে হলে তো আইসিসির রেকগনিশনটা থাকতে হবে। এখন এরকম একটা নিয়ম কিন্তু আমরা জানি আইসিসির পক্ষ থেকে আছে যে যদি কোনো ধরনের সরকারি হস্তক্ষেপ বিসিবির উপর পড়ে বা একটা ক্রিকেট বোর্ডের উপর পড়ে, আইসিসির রুলস হচ্ছে এটাই, সেই ক্ষেত্রে কিন্তু সেই ক্রিকেট বোর্ডটাকে এবং সেই ন্যাশনাল টিমটাকে ব্যান করে দেওয়া হয়, ডিসলভ করে দেওয়া হয়। তো সেই ব্যানের ভেতরে কি বাংলাদেশ পড়তে যাচ্ছে কিনা বাংলাদেশের ক্রিকেট? জাস্ট টু কিপ অন আ লাইট নোট, আমি কিন্তু দেখছিলাম যে বাংলাদেশের অনেক সমর্থকরাই রয়েছেন যারা ক্রিকেট দেখতে দেখতে, বাংলাদেশের পরাজয় দেখতে দেখতে ত্যক্ত বিরক্ত, এবং একটা পর্যায়ে তারা বলছেন এটা যদি হয় খুব ভালো হবে। আসলে কি ভালো হবে কিনা সেটা আরো আলাদা একটা প্রসঙ্গ বোধহয়। তবে এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে আইসিসির রুলস কি বলে, আইসিসির রুলস এন্ড রেগুলেশনস কি বলে। 2013-তে নতুন একটা রিফর্ম করা হয়েছিল যেখানে রুলগুলোকে আরেকটু স্ট্রিক্ট করা হয়েছিল। এর আগেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ধরনের ক্রিকেট বোর্ড তারা কিন্তু ব্যানে পড়েছিলেন, বিভিন্ন ক্রিকেট খেলা থেকে তারা ব্যানে পড়ে গেছিলেন। সবচেয়ে রিসেন্টলি জিম্বাবুয়ে 2021 সালে তারাও কিন্তু ব্যান হয়েছিল, এবং সেই সাথে কেনিয়ার একটা ইনসিডেন্স আছে, সাউথ আফ্রিকার একটা ইনসিডেন্স আছে। বহু বছর ধরে তারা কিন্তু ক্রিকেট খেলতে পারছিল না বিকজ তাদের ক্রিকেট বোর্ডটাকে আসলে আইসিসি রেকগনাইজ করছিল না অ্যাজ এন অটোনমাস বডি। তবে বাংলাদেশের এই যে কনটেক্সটটা রয়েছে, এই যে কনটেক্সটটা হয়েছে, এই সিচুয়েশনে কি বাংলাদেশ সেই ব্যানের আওতায় পড়ে কিনা, আইসিসির নিয়মের ভেতরে থেকে আসলে কি হচ্ছে ঘটনাটা, অনেক কিছু জাস্টিফাই করে আইসিসি কে এই সিদ্ধান্তে আসতে হবে। প্রথম যে বিষয়টা বা মূল যে বিষয়টা, যে গভর্নমেন্ট ইন্টারফারেন্স হয়েছে কিনা, গভর্নমেন্ট ইন্টারফারেন্স কিন্তু কাগজে কলমে সেভাবে করে কিন্তু হয়নি। ব্যাপারটা যেটা হয়েছে, ফারুক আহমেদের তার যে কাউন্সিলরশিপ, সেই কাউন্সিলরশিপটা তিনি আসলে যেভাবে পেয়েছিলেন, অর্থাৎ অন্যান্য বোর্ড ডিরেক্টরদের বা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের যে আস্থার জায়গা থেকে তাকে একটা পজিশন দেওয়া হয়েছিল কাউন্সিলরশিপের, এবং সেখান থেকে তাকে সভাপতি নির্বাচিতও না, তাকে সভাপতি মনোনীত করা হয়েছিল, সেই একই প্রসেসটা মেনটেন করেই তাকে কিন্তু তার পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরকার ঘটনা এবং ন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ভেতরকার ঘটনা, স্পোর্টস কাউন্সিলের ভেতরকার ঘটনাই এটা, যে তারা তার কাউন্সিলরশিপটা সরিয়ে ফেলা হয়েছে, এবং তিনি যদি কাউন্সিলর না থাকতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু তিনি বোর্ড প্রেসিডেন্ট থাকতে পারবেন না। অর্থাৎ দুই দিক থেকেই ফারুক আহমেদ তিনি কিন্তু কাগজে কলমে অন্তত বিসিবির প্রেসিডেন্ট থাকতে পারছেন না। এবং বিসিবির ভেতরকারই যদি ঘটনা বলি, যেখানে আমরা দেখছিলাম যে রীতিমতো 9 জন বোর্ড ডিরেক্টরের মধ্যে 8 জনই তার বিরুদ্ধে ভোট অফ নো কনফিডেন্স দিয়ে ফেলেছেন, সেই জায়গাটাতেও কিন্তু বোঝা যাচ্ছে যে বিসিবি অ্যাজ এন অটোনমাস বডি তারাই কিন্তু অ্যাক্ট করেছে এটার উপর। এখানে কিন্তু সরকারের কোনো ডিরেক্ট ইনফ্লুয়েন্স নেই। তো যদি সেই এভিডেন্স বের করতে চায় আইসিসি, সেখান থেকে কিন্তু তারা সেরকম কোনো এভিডেন্স পাবে না যে গভর্নমেন্টের সরাসরি কোনো ইন্টারফারেন্সের কারণেই ফারুক আহমেদ তিনি আর বিসিবি প্রেসিডেন্ট থাকতে পারছেন না। তো এখন যে প্রসেসের মাধ্যমে ফারুক আহমেদকে প্রথমে মনোনীত করা হয়েছিল বিসিবি বোর্ড প্রেসিডেন্ট হিসেবে থাকার জন্য, সেই একই প্রসেস মেনটেন করেই কিন্তু আমিরুল ইসলাম বুলবুল তিনি আসছেন, এবং সেখানে ইনভলভ পার্টিস কারা রয়েছেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ড আছে এবং ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল আছে। এখানে কিন্তু রাজনৈতিক কোনো ব্যাপার বা সরকারের সরাসরি হস্তক্ষেপ বিষয়ক কোনো কিছুই কিন্তু নেই। সুতরাং এই জায়গা থেকে কিন্তু আমার কাছে অন্তত লজিক বলে যে বাংলাদেশ ক্রিকেট ব্যান্ড হবে না। তার কারণটা হচ্ছে আইসিসি যখন ইনভেস্টিগেশনে যাবে তারা কিন্তু দেখবে যে বিসিবির ভেতরেই
ভোট অফ নো কনফিডেন্স দেওয়া হয়েছে প্রেসিডেন্টকে, এবং সেটা বোর্ডের ডিরেক্টররা মিলেই করেছে না, ওই অটোনমাস বডির ভেতরেই ইন্টারনালি এরকম একটা সিদ্ধান্ত হয়েছে। এবং সেই সাথে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, সেখান থেকে যখন ফারুক আহমেদের কাউন্সিলরশিপটা বাতিল করে দেওয়া হয়, সেইখানে কিন্তু ফারুক আহমেদ অটোমেটিক্যালি বিসিবির প্রেসিডেন্ট হওয়ার পদ থেকে অটোমেটিক্যালি সরে যাবেন, কারণ কাউন্সিলর না হলে তো আপনি প্রেসিডেন্ট হতে পারবেন না, সেটাই ফার্স্ট প্রিরিকুইজিট, সংবিধানের মধ্যেই আছে। সো আমার কাছে মনে হচ্ছে গভর্নমেন্টের সরাসরি হস্তক্ষেপের কোনো রেফারেন্স এখানে কিন্তু আইসিসি পাবে না। ফারুক আহমেদ তিনি অবভিয়াসলি আইসিসির কাছে কমপ্লেন করেছেন, আমরা জানি যে তিনি আইসিসির কাছে রিচ আউট করেছেন গতকাল এবং জানিয়ে দিয়েছেন তাদেরকে যে তাকে জোর জবরদস্তি বের করে দেওয়া হচ্ছে এবং অনৈতিকভাবে বা রেগুলেশনস পরিপন্থী একটা ঘটনা ঘটিয়ে তাকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে বিসিবির প্রেসিডেন্টের পদ থেকে। সো এইটা যখন ইনভেস্টিগেট করতে যাবেন, কি আসলে এভিডেন্স তারা পাবেন, কি রেফারেন্স তারা পাবেন, তেমন কিছুই কিন্তু নেই, বা কিছুই নেই বলা যেতে পারে। সো গভর্নমেন্টের ডিরেক্ট ইন্টারফারেন্স যদি না থাকে, আইসিসির রুলস কিন্তু বলে কোনো ক্রিকেট বোর্ডকে বা কোনো দেশকে ক্রিকেট খেলা থেকে, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা থেকে ব্যান করা যাবে না। তো সেই জায়গা থেকে আমরা আসলে সেফ থাকতে পারি যে বাংলাদেশ হয়তো তারা ব্যান হবে না। এবং সেই সাথে আমিনুল ইসলাম বুলবুল, যার কথা আসছে যে যিনি নতুন প্রেসিডেন্ট হিসেবে আসতে পারেন, যার কাউন্সিলরশিপের কাজকর্ম হয়তো হচ্ছে এই মুহূর্তে, তাকে কাউন্সিলরশিপ দেওয়া হবে, তারপর তিনি বিসিবির প্রেসিডেন্ট মনোনীত হবেন, ঠিক একই প্রসেসে যেভাবে ফারুক আহমেদ হয়েছিলেন। সো এই জায়গাটাতে আমার মনে হয় খুব একটা সমস্যা হওয়ার কথা নয়, কারণ যদি হতোই তাহলে ফারুক আহমেদ যখন মনোনীত হয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন বোর্ডের, তখনই কিন্তু আইসিসির একটা হস্তক্ষেপ থাকার কথা ছিল, সেটা যেহেতু তখন হয়নি, এখনো এই প্রসেসটাকে আমার মনে হয় না ডিনাই করার কোনো সিচুয়েশন আইসিসির কাছে অন্তত থাকবে। বাট এখানে একটা বড় বিষয় রয়েছে, ডেফিনেটলি আইসিসির উপরের লেভেলে কারা আছেন, আইসিসির প্রেসিডেন্টকে, তাদের সঙ্গে বা তিনি যেই দেশকে রিপ্রেজেন্ট করেন সেই দেশের সঙ্গে বাংলাদেশের পলিটিক্যাল সিনারিওটা ওভারঅল কেমন আছে। এখন সাবজেক্টিভ একটা ব্যাপার ধরে যদি নিয়ম পরিপন্থী ভাবে আইসিসি একটা সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশকে আমরা সুযোগ বুঝে একটা কোপ দিয়ে দিই, সেই ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো উপায় হয়তো আইসিসি বের করে ফেললেও ফেলতে পারে। বাট ডেফিনেটলি সেই জায়গাটা এমন হোক সেটা আমরা চাই না। আমরা আশা করব আমিনুল ইসলাম বুলবুল, যিনি নতুন হয়তো আসছেন এই মুহূর্তে সামনে, তিনি আইসিসির সঙ্গে এতদিন যাবত কাজ করেছেন, তিনি ডেফিনেটলি একটা উপায় বের করে নেবেন টু এক্সপ্লেইন টু দেম দ্যাট দ্য সিচুয়েশন ইজ নট আউট অফ হ্যান্ড, এবং অবভিয়াসলি সিচুয়েশন ইন্টারনালি আউট অফ হ্যান্ড হলেও সেখানে গভর্নমেন্টের কোনো হস্তক্ষেপ নেই, বিসিবির ভেতরকারই একটা সিচুয়েশন এখানে তৈরি হয়েছে যেখান থেকে তারা নতুন একজনকে আসলে মনোনীত করছেন বিসিবির প্রেসিডেন্ট হওয়ার জন্য। তো দ্যাটস দ্যাট বেসিক্যালি। আজকে সন্ধ্যার পরে আমরা আসলে বুঝতে পারবো, ব্যাপারগুলো আরো বেশি খোলাসা হবে। তবে এই মুহূর্তে যদি কোনো টেনশনে থাকি আমরা যে বাংলাদেশ ক্রিকেট ব্যান্ড হয়ে যাচ্ছে, আমার মনে হয় সেই ব্যাপারটা হবে না। আপনারা বাংলাদেশ পাকিস্তানের যে দ্বিতীয় টি20 আছে সেটা এনজয় করুন আজকে রাতে, আমার মনে হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা থাকার চেষ্টা করি, সেটাই ভালো। বিসিবির কোর্স অনুযায়ী যাক, নতুন প্রেসিডেন্ট আসুক, কিছু একটা তো হবে নতুন, যা বুঝতে পারছে এই মুহূর্তে। ফারুক আহমেদ আমরা শুনছি যে তিনি আজকে ভোরবেলায় দেশ ছেড়েও চলে গেছেন, অর্থাৎ অনেক কিছুই ঘটছে, অনেক কিছুই ঘটছে মাঠের বাইরে। মাঠের ভেতরের খবরটা আমরা রাখতে চাই। আজকে রাতে বাংলাদেশ পাকিস্তানের দ্বিতীয় ম্যাচ, সেটা আমি অন্তত মনোযোগ দিয়ে দেখবো, আপনারাও দেখবেন আশা করি।